সকলকে স্বাগত। আমার আজকের ক্লাস মূলত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে। এবছর নিশ্চয়ই তোমরা তো জানোই যে সিলেবাসেরও যেমন আমূল পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, আবার প্রশ্নের গঠনগত দিকও বদলেছে। ফার্স্ট সেমেস্টারটা মূলত অবজেক্টিভ ধর্মী। অবজেক্টিভ বলতে শুধু যে মাল্টিপল চয়েস তা নয়, তার আরও অন্যান্য দিকগুলো আছে। কিছু স্টেটমেন্ট, রিজন, মানে এক কথায় টেস্ট অফ রিজনিং যাকে বলা হয়, মানে কোনো একটা জিনিসকে তুমি ভালো করে বুঝেছো কিনা সেটা পরীক্ষা করে নেওয়া হবে সেই প্রশ্নের মধ্যে দিয়ে। এইভাবেই সাজানো হয়েছে। তো পাঠ্যের প্রতিটা জিনিসকে ভালো করে পড়তে হবে, খুব ভালো করে টেক্সটগুলোকে পড়তে হবে। তো আমাদের এই ভিডিওতে তো কোনো প্রোজ বা ইত্যাদি দীর্ঘ টেক্সট পড়া সম্ভব নয়, সেটা তাহলে দীর্ঘ একটা ভিডিও হয়ে যাবে। তোমাদের যদি কারোর কোনো বিষয় জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেই অংশগুলো অবশ্যই আলোচনা করে দেবো। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে কবিতা, এবং তোমাদের যে 11-এর ফার্স্ট সেমিস্টারে 3টে কবিতা আছে, সেই 3টে কবিতার মধ্যে জটিলতর কবিতা যেটা দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটস এর লেখা। বাকি যে দুটো কবিতা অপেক্ষাকৃত সোজা, প্রয়োজন আমি তারও ক্লাস করব। আজকে আমার মনে হলো এই দ্য সেকেন্ড কামিং বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি, কারণ অপেক্ষাকৃত কবিতাটা একটু কঠিন কোনো কিছুই নয়, জানো। ভালো করে মন দিয়ে পড়লে সব কঠিন জিনিসগুলো আমাদের কাছে সহজেই ধরা দেয়, কিন্তু আমরা যদি উপেক্ষা করে চলে যাই সেটা আমার কাছে কঠিনই থেকে যাবে। দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. a poem by W.B. Yeats, এ সম্পর্কে আমরা একটু আগে ধারণাগুলো তৈরি করি। প্রথম, দ্য সেকেন্ড কামিং, এটা প্রথম বিশ্বযুদ্ধ, অর্থাৎ যেটা 1919-এ শেষ হয়েছিল, ঠিক ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরেই কবিতাটা লেখা। তখন একটা গ্রেট টার্মোইল, বিশেষত ইউরোপে একটা সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা, বিপর্যয়মূলক একটা অবস্থা তৈরি হয়েছিল। সেটাকে আধার করেই, সেটাকে বেস করেই এই কবিতার সূত্রপাত ডব্লিউ.বি. ইয়েটস করেছেন। খুব সুন্দর কবিতা। এমনি তা কবিতাটার টাইটেলটা দেখো, দ্য সেকেন্ড কামিং। এটা কিন্তু একটা আয়রনিক টাইটেল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান অ্যালিগোরিক্যাল টাইটেল, অর্থাৎ রূপকধর্মী। এর যে শিরোনামটা, এটা যেমন কিছুটা শ্লেষাত্মক কেন, কি অংশে আমি বলছি, এবং এটা অ্যালিগোরিক্যাল। সেকেন্ড কামিং বলতে এখানে মূলত কামিং বলতে দ্য কামিং অফ দ্য জিসাস, এটা মানুষের মধ্যে জন্ম নিয়েছিল। কিন্তু আয়রনিক আমি এই অর্থে বলেছি, আসলে ইয়েটস যেটা দেখাতে চেয়েছেন, বলতে চেয়েছেন, হিয়ার ইট ইজ দ্য কামিং অফ আ হাইডাস ম্যান, খুব ভয়ঙ্কর কোনো মানুষ, কোনো দৈত্য বা কোনো কিছু একটা, সেরকম অবস্থাকে উনি এটাকে শ্লেষাত্মকভাবে ব্যবহার করেছেন সমাজের সেই সময়ের পরিপ্রেক্ষিতে। অ্যালিগোরিক্যাল আমি বললাম রূপকধর্মী বিষয়টা আমরা জানি যে কোনো কিছুর একটা ঘটনার অন্তরালে একটা কোনো গভীর সত্যকে প্রকাশ করা। এখানে সেটাই হয়েছে। এখানে ঠিক প্রথম বিশ্বযুদ্ধের তৎপরবর্তী সময়ের পরিস্থিতি অনুসারে জিসাসের আবির্ভাব ডব্লিউ.বি. ইয়েটস যেটাকে দেখাবার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন, টু রেকটিফাই দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে সংশোধন করার জন্য। ঠিক আছে। The poem mainly describes a deeply mysterious and powerful alternative to the Christian idea of the second coming.
অর্থাৎ দ্বিতীয় আগমন, যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সম্পর্কে খ্রিস্টানদের মনে যে ধারণা, খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের মধ্যে যে ধারণা, সেই ধারণা সৃষ্টি হয়েছিল, সেই ধারণার ক্ষেত্রে একটা গভীর রহস্যমূলক একটা শক্তিশালী বিকল্প কোনো ভাবনাকে উনি তুলে ধরার চেষ্টা করেছেন। জিসাসের প্রফেসিড রিটার্ন, অর্থাৎ জিসাসের যে ভবিষ্যৎবাণীমূলক যে প্রত্যাবর্তন বা ফিরে আসা, রিসারেকশন হয়েছিল, জানো নিশ্চয় 3 দিন পরে রিসারেকশন হয়েছিল, কিন্তু এটা তারও পরবর্তী সময়ের কথা বলা হচ্ছে। জিসাসের আবার ফিরে আসল কথা, পৃথিবী বারবারই যখন বিভিন্ন বিপর্যয়ের মুখে পড়েছে, তখনই পৃথিবীর মানুষ কাউকে এমন কল্পনা করেছে বা সাধনা করেছে তার আগমনের, যে এসে পৃথিবীকে আবার একটা সুন্দর জায়গায় প্রতিষ্ঠা করবে। এটাই মানুষের চিরাচরিত ধর্ম। তো সেই প্রফেসড রিটার্ন টু দি আর্থ অ্যাজ এ স্যাভিয়ার অ্যানাউন্সিং দ্য কিংডম অফ হেভেন, অর্থাৎ একজন পরিত্রাতা, স্যাভিয়র হিসেবে তিনি পৃথিবীতে আসবেন এবং এই পৃথিবীকে স্বর্গরাজ্য হিসেবে ঘোষণা করবেন। ঠিক আছে, বিভিন্ন ক্যালামিটিস, টার্ময়েল, তারপরেই আবার পৃথিবীর সুন্দর সৃষ্টি, আবার মানুষ, সমস্ত পৃথিবীর বিশৃঙ্খলা বিপর্যয়ের মূলেই সেই মানুষের মন, সেখান থেকে সব সৃষ্টি। এই মনোজগৎ থেকেই বিশ্বজগৎ, অর্থাৎ মনোজগৎকে আমরা যত ভালো রাখবো, বিশ্বজগৎও সুন্দর হবে। এবারে আমি দুটো যে স্ট্যান্জা আছে, এই স্ট্যান্জার সবটা পড়ে উঠতে গেলে অনেক সময় লেগে, দীর্ঘ সময় লাগবে, ভিডিও দীর্ঘ হবে, তাতে তোমরা ক্লান্ত হবে। আমি কতগুলো জটিল বিষয়গুলোকে বলে দিই। যেমন দ্য ফার্স্ট স্ট্যান্জা, প্রথম যে স্তবকটা, এটাতে দেখানো হয়েছে আ ওয়ার্ল্ড অফ ক্যাওস, কনফিউশন অ্যান্ড পেন। ঠিক আছে, এই স্ট্যান্জাটার মধ্যে দেখানো হয়েছে এমন একটা জগৎ, কারণ তখন একবারে প্রথম বিশ্বযুদ্ধের তৎপরবর্তী সময়, এমন একটা জগৎ যে জগৎটা বিশৃঙ্খলায় পূর্ণ, অস্পষ্টতায় পূর্ণ, মানবিক এবং দৈহিক যন্ত্রণায় পূর্ণ এক জগৎ, এটা দেখানো হয়েছে। আর সেকেন্ড স্ট্যান্জা দেখানো হয়েছে, ইট মেনলি ইমাজিনস দ্য স্পিকার রিসিভিং এ ভিশন অফ দ্য ফিউচার। এটা দেখানো হয়েছে যে এখানে যে বক্তা, তা কবি ডব্লিউ.বি. ইয়েটস নিজে, তিনি একটা দর্শন উপলব্ধি করছেন, দর্শনকে অনুসরণ করার চেষ্টা করছেন, বা তার মধ্যে মনে উপলব্ধ হয়েছে বিষয়টা যে ভবিষ্যৎ সম্পর্কে। কিন্তু সেই যে ভিশনটা, তার মধ্যে যে দর্শনটা তৈরি হয়েছে, সেটা কিন্তু সেই বাইবেলের কথা অনুসারে জিসাসের যে দ্বিতীয় আগমন, সেই আগমনকে এটা রিপ্লেস করছে। এই জন্য একটু আগে বলছিলাম, এক ডেমনিক ফোর্সের কথা উনি বলছেন। ডেমনিক ফোর্স আসবে, জিসাস নয়, যে ডেমনিক ফোর্স, মানে একটা দানবীয় কোনো শক্তি। সেই জিসাসের হিরোইক রিটার্ন উইথ হোয়াট সিমস টু বি দ্য অ্যারাইভাল অফ দ্য গ্রোটেস্ক বিস্ট, গ্রোটেস্ক মানে ভয়ঙ্কর, মারাত্মক, হাইডাস, ঠিক আছে, ডেমনিক ফোর্স একটা, উনি এইভাবে এটাকে শ্লেষাত্মকভাবে প্রয়োগ করছেন এই কবিতাতে। ঠিক আছে, এবারে এই কবিতার কতগুলো জায়গা একটু বলে দিই আমি। যেমন ফার্স্ট স্ট্যান্জার ফার্স্ট লাইন, ফার্স্ট লাইনে দেখো লাস্ট ওয়ার্ড আছে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ার। এই যে লাইনটা দিয়ে শুরু করলেন, অ্যাকচুয়ালি ইট ওপেন্স উইথ আ মিস্টিরিয়াস মেটাফোর, একটা রহস্যময় একটা মেটাফোর দিয়ে শুরু হয়েছে। মেটাফোর মানে আমরা আগেও আলোচনা করেছি, ইটস হ্যাজ আ ইমপ্লিসিট মিনিং, একটা অন্তর্নিহিত অর্থ থাকবে, কোনো তুলনামূলক ব্যাপার, এটা ফিগারস অফ স্পিচ বেসড অন কম্প্যারিজন, তুলনামূলক ব্যাপার মেটাফোর, কিন্তু তার মধ্যে একটা ইমপ্লিসিট, একটা ইমপ্ল্যান্টেড মিনিং থাকবে, অন্তর্নিহিত কোনো অর্থ থাকবে, একটা মিস্টিরিয়াস মেটাফোর দিয়ে তিনি শুরু করলেন গায়ার। এই গায়ার শব্দটার মধ্যে দিয়ে তিনি কি বোঝাতে চাইলেন? আ গ্রোয়িং স্টর্ম, একটা তৈরি হওয়া ঝড় আসছে। সেই সেকেন্ড কামিং মানে জিসাসের আগমন নয়, সেই প্রফেটিক জেসাস যিনি এসে গোটা পৃথিবীকে শান্ত করে দেবেন, সেরকম ব্যাপার নয়। একটা গ্রোয়িং স্টর্ম দ্যাট গ্রোজ লার্জার অ্যান্ড পাওয়ারফুল, যে ঝড়টা ক্রমশ বড় হয়ে উঠছে, ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, অ্যান্ড দ্যাট থ্রেটেন্স টু wreak destruction, এবং সেটা যেন আমাদের গোটা মানব জাতিকে ভয় দেখাচ্ছে, যেন ধ্বংসর কিছু হবে বলে।
ধ্বংসাত্মক কিছু ঘটবে বলে। এই গায়ের শব্দটার মধ্যে দিয়ে এই মেটাফোর, এই একটা ইমপ্লিসিট মিনিং এখান থেকে বেরিয়ে আসছে। এই শব্দটা এইভাবে জানতে হবে। এখানে আরেকটা সব লাইনও ব্যবহার হচ্ছে, দ্য ফালকন ক্যানট হিয়ার দ্য ফালকনার। এই জায়গাটা একটু বোঝা দরকার। এই যে ফালকনার, ফালকন শব্দের অর্থ হচ্ছে বাজ পাখি, জানো? ফালকনা মানে দ্য ওনার অফ দ্য ফালকন। অর্থাৎ এমন এক পরিস্থিতি তৈরি হচ্ছে, বাজ পাখির যিনি মালিক, বাজ পাখির যিনি চালক, তিনি বাজ পাখির গতিবিধি অনুধাবন করতে পারছে না। অর্থাৎ আগামী দিন কি ঘটতে যাচ্ছে সেটা যেন অস্পষ্ট একটা ইঙ্গিত। এই যে দ্য ফালকন ক্যানট হিয়ার দ্য ফালকনার, ফালকন ফালকনারের কথা শুনতে পাচ্ছে না, বাজ পাখি তার মালিকের কথা শুনতে পাচ্ছে না। অর্থাৎ একটা অস্পষ্টতা, এই অস্পষ্টতাতে এগিয়ে আসে কবি, এটাই বোঝাবার চেষ্টা করেছেন এখানে। আরেকটা দিকে আমরা যাবো সেকেন্ড স্ট্যান্ডায়। সেকেন্ড স্ট্যান্ডা যাওয়ার আগে আমি একটা কথা বলে নিই। এই কবিতাটার মধ্যে ইট প্রেজেন্টস আ নাইটমেয়ারিশ অ্যাপোক্যালিপটিক সিনারিও। অ্যাপোক্যালিপটিক সিনারিও, অ্যাপোক্যালিপটিক মানে কোনো রহস্য উদ্ঘাটনমূলক। আমি আগেও বলেছি কিছু রহস্য উদ্ঘাটিত হতে যাচ্ছে, কিছু অদ্ভুত কিছু ঘটতে যাচ্ছে। একটা নাইটমেয়ারিশ, একটা দুঃস্বপ্নজাত একটা রহস্যমূলক কিছু দৃশ্য তৈরি করার চেষ্টা করেছেন এখানে। এই অ্যাপোক্যালিপটিক শব্দটা কোথা থেকে আসছে একটু বলি। অ্যাপোক্যালিপস থেকে আসছে। অ্যাপোক্যালিপস শব্দটা অ্যাকচুয়ালি এটা একটি বিবলিক্যাল ওয়ার্ড, অর্থাৎ বাইবেল জাত শব্দ। তো বাইবেলের যে লাস্ট বুক, ঠিক আছে, দ্য লাস্ট বুক অফ দ্য বাইবেল নোন অ্যাজ রেভেলেশন, প্রকাশ, ঠিক আছে, প্রকাশ। এই অ্যাপোক্যালিপস বলতে সেটা বোঝানো হয়, লাস্ট বুক অফ দ্য বাইবেল, মানে যেটা একটা প্রকাশকে বোঝাচ্ছে। এখানে দ্য রেভলিউশন অফ জিসাস কি বলা হয়েছিল, কিন্তু উনি আমি আগেই বললাম এটা শ্লেষাত্মকভাবে উনি ব্যবহার করেছেন। কিন্তু মনে রাখতে হবে এই যে সেঞ্চুরিতে, 20th সেঞ্চুরিতে, সেখানে মাচ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অধিকাংশ জায়গাটাই একটা ডিসলিউশন তৈরি হয়েছিল, হ্যাড গ্রোন ডিসলিউশন, একটা অস্পষ্টতা। সেই যুদ্ধ তৎপরবর্তী সময় একটা অস্পষ্টতা তৈরি হয়েছিল, কি হবে, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। মানুষ তার অস্তিত্ব নিয়ে, এগুলো বারবার পৃথিবীতে এসেছে বিকজ অফ ফিউ পিপল, কিছু ইম্পেরিয়ালিস্টিক, কিছু সাম্রাজ্যবাদী লোভী মানুষের জন্য এগুলো বারবার এসেছে। সাধারণ মানুষের বড় কষ্ট হয়েছে, অসুবিধা হয়েছে, বারবার এগুলো বারবার ঘটেছে। আমরা আবার সেইগুলো, সাধারণ মানুষ কিছু করার নেই, তারা সেই ক্ষমতায় আসীন হয়ে তারা সেগুলোকে বারবার করার চেষ্টা করেছে, আবার হচ্ছে, আবার সেই গোটা পৃথিবী জুড়ে এখানে যুদ্ধ ওখানে যুদ্ধ, মানুষের অস্থিরতা, ঠিক আছে। কিন্তু সেই যে একটা অস্পষ্টতা উইথ দ্য টার্ন অফ দ্য সেঞ্চুরি, অর্থাৎ এই যে শতাব্দী আসছে, এই শতাব্দী আসার সঙ্গে সঙ্গে ইয়েস এটাই দেখাতে চাইছেন, একটা ডিসলিউশন পজিশন অফ হিউম্যান বিংস, একটা মানুষের একটা কি বলবো অস্পষ্টতা, একটা মোহগ্রস্ত অবস্থা তার মধ্যে তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই সেকেন্ড স্ট্যান্ডাতে আরেকটা শব্দ ব্যবহার হয়েছে, এটা একটা ল্যাটিন ফ্রেজ ইউজ হয়েছে, ওটা সম্পর্কে একটু বলি আমি। এগুলো হয়তো তোমরা খুঁজে পেতে অসুবিধা হবে, সে কারণেই বলছি। বাকি কবিতাটা মোটামুটি তোমরা বুঝতে পারবে, যদি কারো অসুবিধা থাকে বলবে, তখন বলবো, গোটা কবিতাটাই পড়াবো তখন। একটা সেকেন্ড স্ট্যান্ডার আমরা ফোর্থ লাইনে যাও, গেলে দেখতে পাবে যে একটা শব্দের ব্যবহার হয়েছে, স্পিরিটাস মান্ডি। এই স্পিরিটাস মান্ডি এটা একটা অ্যাকচুয়ালি একটা ল্যাটিন ফ্রেজ। ফ্রেজ মানে আমি আমার ভিডিওতে আলোচনা করেছি, ক্লাস্টার ওয়ার্ডস। এটা কি বোঝাচ্ছে? ওয়ার্ল্ড স্পিরিট, স্পিরিটাস মান্ডিতে ওয়ার্ল্ড স্পিরিট, গোটা পৃথিবীর সেই আত্মা, গোটা পৃথিবীর উদ্যমতাকে বোঝানো হচ্ছে। এটা কিন্তু আবার একটা জেনেরিক টার্ম, জেনেরিক টার্ম মানে মেডিকেল সায়েন্স এটা ব্যবহার হতো আগে, জেনেরিক টার্ম এটা কিন্তু আগে ব্যবহার করা হতো। এটা স্পিরিটাস মান্ডি একটা জেনেরিক টার্ম, এটা ব্যবহার করা হতো। তো এখানে কিন্তু সেই অর্থে নেই, এখানে ওয়ার্ল্ড স্পিরিট অর্থে ব্যবহার হয়েছে, এই একটা জিনিস হয়েছে। আর একটা হচ্ছে স্লাউচেস, একটা নতুন শব্দের ব্যবহার হয়েছে, অজানা শব্দ তোমাদের কাছে হয়তো। স্লাউচেস, স্লাউচেস মানে ওয়াক স্লোভেনলি, খুব ধীরে ধীরে হাঁটা, মানে যখন সমস্ত কিছুর বিপর্যয়ের মুখে এসে দাঁড়ায় তখন সাধারণ মানুষের অবস্থা তাই হয়, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমি আলোচনা করলাম। গোটা কবিতা সম্পর্কে আলোচনা করতে গেলে ভিডিও দীর্ঘ হবে, তোমাদের কাছে হয়তো ক্লান্তিকর হয়ে উঠবে।
তো আমি যে বিষয়গুলো কঠিন সেগুলো আলোচনা করলাম। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে প্রশ্ন করবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ আজকে।